আজকে আমি বেশ সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি। আসলে সকালবেলা বাসি কাজকর্ম সব কিছু সেরে রান্নাবান্না করে চলে যাব হচ্ছে ডক্টরের কাছে। আসলে অনেকগুলো রক্ত পরীক্ষা আছে, সেগুলো করতে যেতে হবে। আমার কাছে মনে হচ্ছে রক্ত পরীক্ষা করতে করতে এখন হয়তো বা আমার শরীরের অনেকটা রক্তই শেষ হয়ে গিয়েছে। জানি না কার কাছে কি মনে হয়, বা অনেকের কাছে হাস্যকরও মনে হতে পারে। তবে আমার কাছে যেটা মনে হলো সেটাই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আসলে এত বেশি করে রক্ত নেয় আর এতগুলো পরীক্ষা একসঙ্গে করে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা এই প্রেগনেন্সি অবস্থায় রক্ত পরীক্ষা করেন তারা কিন্তু জানেন যে কত রকম পরীক্ষা দিয়ে থাকে আর কত রকম পরীক্ষা করতে হয়। আমার মনে হচ্ছে এখন আমি রক্ত পরীক্ষা করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। আমার কিন্তু সুগার ধরা পড়েছে, এজন্যই হচ্ছে বেশি বেশি করে রক্ত পরীক্ষা করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো সকাল সকাল তো দেখতেই পেলেন বিছানাটা আমি খুব ভালো করে গুছিয়ে নিলাম। আসলে ওই কথার কথা আর কি, খুব ভালো করে তো আর গুছাতে পারি না, তবে যতটুকু পারি ততটুকুই গুছিয়ে নিই। আর এই তো মেয়ে কিন্তু সবসময় আমার সাথেই থাকে। তার কারণ হচ্ছে আমি ছাড়া এ বাসায় আর ওকে দেখার মতো কেউ নেই। আমি আর আমার মেয়ে, সে সাথে আপনাদের ভাইয়া আছে। তবে আপনাদের ভাইয়া তো সকাল সকালই কাজে চলে যায়। সে সকাল 7টা বাজে ঘর থেকে বেরিয়ে যায় কাজে যাওয়ার জন্য। সেজন্য হচ্ছে ও সারাক্ষণ আমার সাথেই থাকে। আর আপনাদের ভাইয়া ফিরে হচ্ছে রাত 9:30টার পরে। তো এই তো এরকমভাবেই হচ্ছে আমাদের মা মেয়ের দিন কেটে যায়। সারাদিন ও সারাদিন আমার সঙ্গেই থাকে। যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ শুধু ও আমার থেকে দূরে থাকে, আর সব সময়ই আমার সাথে থাকে আর আমার পাশে থাকে। তো এই তো বিছানাটা আমি খুব ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে তো চলে আসলাম মেয়েকে রেডি করানোর জন্য। মেয়েকে হচ্ছে স্কুলে দিয়ে দিব। আসলে মেয়েকে যদি স্কুলে না দিই তাহলে তো আমি হচ্ছে ডক্টরের কাছে যেতে পারবো না। কারণ ও যদি বাসায় থাকে তাহলে ওকে আমি একা রেখে যেতে পারবো না। আর যদি আমি নিয়ে যাই তাহলে তো অনেকটা সময় আমাকে ওখানে কাটাতে হয়। যেমন খাওয়ার আগে একটা পরীক্ষা থাকে, খেয়ে আবার 2 ঘন্টা পরে আরেকটা পরীক্ষা। তো এজন্য হচ্ছে আমি ওকে নিয়ে যেতে পারি না। বাচ্চা মানুষ তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তো এই তো এদিকে ওকে হচ্ছে রেডি করিয়ে দিচ্ছি স্কুলে নেওয়ার জন্য। তো স্কুলে নেওয়ার জন্য এদিকে ওকে আমি স্কুল ড্রেসটা পরিয়ে দিয়েছি। এখন হচ্ছে চুলটা বেঁধে দিব। দেখেন কি একটা অবস্থা, আমি ভয়েস দিতে দিতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে। আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এই জন্যই কিন্তু মূলত আমার ভিডিও দেওয়া হয় না, কারণ আমি ভয়েসটা দিতে অনেক অনেক বেশি কষ্ট হয় আমার, সেজন্যই আর কি। তো অনেক সময় দেখা গেছে যে ভয়েস দিতে দিতে ভুল হয়ে যায়। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আসলে এখন মনে হয় আর কি যে আমি অল্পতেই হাঁপিয়ে যাই। এত পরিমাণে হাঁপাই যে অনেক বেশি পরিমাণে কষ্ট হয়ে যায়। মাঝে মধ্যে আপনাদের ভাইয়া বলে যে এরকম হাঁপাচ্ছ কেন? আসলে হাঁপাচ্ছি কেন এটা তো আর বলা যায় না, কারণ এখন তো বেশিরভাগ সময় আমার অল্প একটু কাজকর্ম করলেই মানে হাঁপিয়ে উঠি বা হয়রান হয়ে যাই, এরকম একটা অবস্থা। তো এই তো আজকে রান্না করেছি হচ্ছে পাট শাক, সেই সাথে হচ্ছে মাছ রান্না করব। তো মাছটা হচ্ছে আমি পুঁই শাক দিয়ে রান্না করব। তো এই জন্য আমি এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে পুঁই শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কে কে পাট শাক খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু পাট শাক ভীষণ পরিমাণে পছন্দ করি। আর আমি পাট শাকটা খুব ভালো করে রান্না করতে পারি, একদম ঝরঝরে হয়। জানি না কারা কীভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর এইদিকে রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি গ্যাসে রান্না করি, তো রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলে হয় কি গ্যাসটা একটু কম খরচ হয়। সেজন্য নিম্ন মধ্যবিত্ত সংসার তো, সেজন্য ভাবি মানে সবসময় খেয়াল রাখি যে কিভাবে টাকা একটু কম খরচ করা যাবে, অল্প আয়ে কিভাবে সংসারটা চালানো যাবে, সেটারই আর কি। তো ওইটাই মাথায় রেখে রাইস কুকারে আমি ভাতটা সবসময় রান্না করি, আর হচ্ছে গ্যাসে তরকারিটা রান্না করে নিই। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখানে কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এই তো চলে গিয়েছি হচ্ছে হাসপাতালে। তো হাসপাতালে যাওয়ার সময় দেখলাম এদিকে একটা কলা গাছ পড়ে গিয়েছে। দেখেন কি একটা অবস্থা, কলা গাছটা পড়ে রাস্তাটা পুরো ব্লক হয়ে গিয়েছে। তো আমি এই তো কলা গাছটা ডিঙিয়ে চলে আসলাম। তো যেতে তো হবে। তো আস্তে আস্তে হচ্ছে আমি চলে যাব হাসপাতালের দিকে। মেয়ের জন্য মনটা অনেক বেশি খারাপ লাগছিল, যেহেতু মেয়েকে নিয়ে যেতে পারতেছিলাম না। দেখেন আকাশটা কি সুন্দর, তাই না? ভীষণ ভালো লাগছিল। তো এই তো গাড়িতে উঠে পড়েছি। আসলে গাড়ি কি, এটাকে আমাদের এলাকায় অটো বলে, তো জানি না কোন এলাকায় কি বলে থাকে।
তো আমি অটোতে করেই হচ্ছে হাসপাতালে যাই আসি। খুব বেশি সময় লাগে না, 20 মিনিটের মতো লাগে যেতে আসতে। 20 মিনিট মানে যেতে আসতে যতক্ষণ লাগে আর ওইখানে যতক্ষণ লাগে, তো প্রায় সব মিলিয়ে আমার 3.5 ঘন্টার মতো লেগে যায়। তো সেজন্য হচ্ছে আমার মেয়েকে আমি নেই না। তো এই তো হসপিটালে চলে এসেছি, প্রথম রক্ত দিয়ে দিয়েছি, এখন আবার হচ্ছে রক্ত দিব, সেজন্য বসে আছি অপেক্ষা করে। তো রক্ত দিয়ে বাসায় চলে এসেছি। এখন দেখেন মেয়েটা আমার কি সুন্দরভাবে ঘুমোচ্ছে, তাই না? দেখে কিন্তু ভীষণ মায়া লাগছে। আসলে বাচ্চাদের ঘুমের মধ্যে অনেক অনেক বেশি সুন্দর লাগে। আর এইদিকে আমি তো অনেক পরিমাণে হয়রান হয়ে গিয়েছিলাম, তো ভাবলাম একটু আচার খেয়ে নিই। তো আচার খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।